ঘুষ ছাড়া লাইসেন্স মেলে না বিএসটিআই এর চট্টগ্রাম কার্যালয়ে, পদে পদে হয়রানি, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত শুরু। বেবজার সবচেয়ে বড় ইপিজেড হচ্ছে মিরসরাইয়ে, কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের, সমঝোতা স্মারক সই। বন্দরনগরীতে যানবাহনের মাত্র 8 ভাগ গণপরিবহন, বাস ভিত্তিক যাতায়াত ব্যবস্থা চালুর তাগিদ বিশেষজ্ঞদের। শুভেচ্ছা, আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ। আপনাদের সাথে আছে আমি রুবিনা হকেলি। এতক্ষণ শুনছিলেন মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনাম, এবার পুরো খবর। দুর্নীতির যেন আখড়া চট্টগ্রামের বিএসটিআই কার্যালয়, যেখানে বিভিন্ন পণ্যের লাইসেন্স সহ নানা সেবা পেতে পদে পদে ভোগান্তির শিকার হতে হয়। স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে কাজ করে দেওয়ার বিনিময়ে অবৈধভাবে অর্থ আদায়। প্রতিষ্ঠানটির কিছু কর্মকর্তার বিরুদ্ধে এসব অভিযোগ আর গ্রাহক হয়রানির তদন্তে কাজ শুরু করেছে শিল্প মন্ত্রণালয়। সেবা প্রত্যাশীদের অভিযোগ শোনার পাশাপাশি আজ নানা বিষয় খতিয়ে দেখেছে এই সংক্রান্ত তদন্ত কমিটি। ড্রিঙ্কিং ওয়াটারের লাইসেন্স দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন চট্টগ্রাম বিএসটিআই এর কর্মকর্তা সাফায়াত হোসেন। কয়েকদিন আগে গোপন ক্যামেরায় ধারণ করা এই ছবির স্থান আগ্রাবাদে বিএসটিআই কার্যালয় সংলগ্ন চায়ের দোকান। আমি সাফায়াত ভালো বলে আপনি কত টাকা দিচ্ছেন? 15,000 টাকা। আপনি কাজ পাইছেন হলো 5 লাখ টাকা। লাইসেন্স প্রদানে অনিয়ম সহ সেবাগ্রহীতাদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায়ের অভিযোগ তদন্তে আসা শিল্প মন্ত্রণালয়ের কমিটির কাছে বৃহস্পতিবার এই ফুটেজটি হস্তান্তর করেন এক আবেদনকারী। অভিযোগ, এই কার্যালয়টি যেন এমন নানা অনিয়মের হাট। তাতে টাকা না দিলে নানা অজুহাতে হয়রানি, লাইসেন্স প্রদানে গড়িমসি সহ পদে পদে ভোগান্তির শিকার হতে হয় সেবা প্রার্থীদের। ভোগান্তির মধ্যে পড়ে আছি, টাকা পয়সা দিচ্ছি, সরকারি যেটা ফি সেটাও দিচ্ছি, অফিস যেটা খরচ সেটাও দিচ্ছি, তারপরও আমার লাইসেন্সটা এখনো পাইনি। চট্টগ্রামের যে ধরনের প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে তারা প্রত্যেকে বৈধভাবে ব্যবসা করতে চায়, কিন্তু বিএসটিআই নানা ধরনের জটিলতার কারণে প্রতিষ্ঠানগুলো লাইসেন্স নিতে পারছে না। 50 লক্ষ টাকা দিয়ে একটা ফ্যাক্টরিতে ইনভেস্ট করার পরে যদি আমরা ফ্যাক্টরি বন্ধ রাখি, লাইসেন্স পাওয়ার পরে শুরু করবো, তাহলে আমাদের এখানে সব যে মেশিনারিগুলো আছে এগুলো যদি রানিং না থাকে তাহলে সবগুলো নষ্ট হয়ে যাবে। যদি ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি হয় তাহলে বিএসটিআই কে সেন্ট্রালি যদি করতে হয় তাহলে বিএসটিআই কে লাইসেন্সের জটিলতা কমাতে হবে। ভোক্তা অধিকার সংগঠন সহ বিভিন্ন জনের অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রণালয়ের এই তদন্ত। এ সময় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর হওয়ার আহ্বান জানান ক্যাব নেতারা। তদন্তকারী কর্মকর্তা আমরা আশা করি যে সেই বিষয়গুলো আমলে নেবেন, যেহেতু আমরা তথ্য প্রমাণ সহ কিন্তু উপস্থাপন করেছি এবং বক্তব্যগীরও তাদের বক্তব্যগুলো উপস্থাপন করেছে। আমাদের বিশ্বাস আসলে এখানে যদি একটি সুশাসন প্রতিষ্ঠিত হয়, একটি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়, তাহলে কিন্তু আমাদের দেশের উৎপাদকরা, আমাদের দেশের ব্যবসায়ীরা কিন্তু আসলে হয়রানি থেকে মুক্তি পাবে। সংশ্লিষ্টদের বক্তব্য শোনার পাশাপাশি কার্যালয়টির নানা বিষয় খতিয়ে দেখেন তদন্ত কমিটির প্রধান শিল্প মন্ত্রণালয়ের উপসচিব মশিউর রহমান। এ সময় দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও সাংবাদিকদের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি এই কর্মকর্তা। ইমদাদুল হক, চ্যানেল 24, চট্টগ্রাম। সম্পদের তথ্য গোপনের মামলায় কক্সবাজারের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রহমান বদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। আজ চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতে এই শুনানি হবার কথা ছিল, তবে এমপি বদির আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে নতুন সময় নির্ধারণ করা হয়েছে 30 জুলাই। তার আবেদনে বলা হয় মামলাটির ব্যাপারে 27 জুলাই উচ্চ আদালতে শুনানি রয়েছে। 2007 সালে বদির দাখিল করা সম্পদ বিবরণীতে 89,37,000 টাকার সম্পদের তথ্য গোপনের প্রমাণ পায় দুদক। এ অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয় 2007 সালের 9 সেপ্টেম্বর। আসামি আব্দুর রহমান বদির অভিযোগ গঠনের দিন ধার্য ছিল, তিনি আজকে আসেননি, সময় প্রার্থনা করেছেন, বিজ্ঞ আদালত মঞ্জুর করেছেন। সময় আবেদন করার কারণ হলো ওনারা মহামান্য হাইকোর্ট বিভাগের আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল ফাইল করেছেন মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে। সুপ্রিম কোর্টে আপিল বিভাগে লিভ টু আপিলটি 27/7 শুনানির জন্য দিন ধার্য আছে। তার প্রেক্ষাপটে বিভাগীয় স্পেশাল জজ আদালত আজকে অভিযোগ গঠনের জন্য পরবর্তী তারিখ 30/7/2017 ধার্য করেছেন। চট্টগ্রামের মিরসরাইয়ে এবার নতুন একটি ইপিজেড হচ্ছে। এজন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বা বেজে এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বা বেবজার মধ্যে একটি সমঝোতার স্মারক স্বাক্ষর হয়েছে। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক স্বাক্ষরিত হয়। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বেজা জানিয়েছে, বেবজার এই অর্থনৈতিক অঞ্চলটি প্রতিষ্ঠিত হলে আগামী 10 বছরে প্রায় 5 লাখ মানুষের কর্মসংস্থান হবে এবং বছরে প্রায় $2 বিলিয়ন রপ্তানি সম্ভব হবে। বেবজার বর্তমানে যে 8টি ইপিজেড রয়েছে তার মধ্যে আয়তনে মিরসরাই হবে সবচেয়ে বড়। চট্টগ্রাম মহানগরে চলাচল করা যানবাহনের মাত্র 8 ভাগ গণপরিবহন, বাকি সবগুলোই ছোট যানবাহন। এসব বাহনকে নগরীর যানজটের প্রধান কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাই নগরীর যানজট নিরসন ও পরিবহন সংকট কমাতে বড় বাস ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা তৈরির উপর জোর দিচ্ছেন তারা। পাশাপাশি বাস র্যাপিড ট্রানজিট বা বিআরটি চালুর পরামর্শ তাদের। বন্দর আর শিল্পনগরী হিসেবে চট্টগ্রামে দিনে দিনে যেমন বাড়ছে মানুষের চাপ, তেমনি বাড়ছে যানজট। নগরীর প্রধান সড়কগুলোতে এখন দিনের অধিকাংশ সময় যানজটে নাকাল হয় মানুষ। বিশ্বব্যাংকের সাম্প্রতিক এক জরিপ বলছে, এই যানজটের মূল কারণ গণপরিবহনের স্বল্পতা। কেননা রাস্তায় এখন যেসব যানবাহন চলাচল করে তার মাত্র 8 ভাগ গণপরিবহন। ফলে ছোট বাহনের সংখ্যা বেশি হওয়ায় দুর্ভোগ বেড়েছে মানুষের। নগরীর প্রধান সড়কগুলোতে ছোট গাড়ি চালানো কমাতে হবে, কারণ এসব গাড়ি যানজটের মূল কারণ। আমরা প্রধান সড়কে বাসের মতো গণপরিবহনের সংখ্যা বৃদ্ধিকে গুরুত্ব দিচ্ছি। নগরীর এই যানজট সমস্যা সমাধানে সরকার বাস্তবায়ন করছে ফ্লাইওভার, টানেল, রিং রোড সহ অনেক প্রকল্প। এখন এসব প্রকল্পকে গণপরিবহন বা বিআরটি চালুর উপযোগী করার পরামর্শ দিলেন এই বিশেষজ্ঞ। ফ্লাইওভার বানাই, কিন্তু শুধু বাসের জন্য যেন বানাই, অর্থাৎ যাত্রী যেন উঠতে পারে এবং সেখানে শুধু যেন ফ্লাইওভারের মধ্যে বাস চলে। তাহলে দেখা যাবে আমার 10 লেনের রাস্তা বানিয়ে যে প্রোডাক্টিভিটিটা পেতাম, 1 লেনের একটা এলিভেটেড ফ্লাইওভারে বাস চালালে পরে সেই একই প্রোডাক্টিভিটি পাবো। এদিকে নগরীর জন্য যেই কৌশলগত পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন হচ্ছে তাতে সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক। এখন এটি বাস্তবায়নের জন্যও সংস্থাটির সহায়তা আশা করছে সিডিএ। চট্টগ্রাম নগরীর জন্য ট্রান্সপোর্ট মাস্টার প্ল্যান প্রণয়নের মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সিডিএ কে বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তা দেওয়ার পরিকল্পনা নিয়েছি। সরকারের সঙ্গে যদি চাহিদার সঙ্গে মেলে এবং আমরা যদি আমাদের চট্টগ্রামের জন্য যদি সেটা সে ধরনের যদি উপকারে লাগে, আমরা অবশ্যই ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তা নিব। বর্তমানে চট্টগ্রাম নগরীতে 13টি বাস রুট ও 16টি হিউম্যান হলারের রুট রয়েছে। তবে এইসব রুটে চলাচলকারী গণপরিবহনগুলোকে একই ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জামশেদুল করিম, চ্যানেল 24, চট্টগ্রাম। এবার নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। আপনারা দেখছেন চট্টগ্রাম 24। চট্টগ্রাম মহানগর পুলিশের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়াতে আজ থেকে শুরু হয়েছে কমিউনিটি পুলিশিং সপ্তাহ। সকালে নগরের লালদিঘি ময়দানে এই কার্যক্রমের উদ্বোধন করেন সিটি মেয়র রাজমন নাসির উদ্দিন। পুলিশ কমিশনার ইকবাল বাহার ও কমিউনিটি পুলিশিং এর সভাপতি এম.এ. মালেক এর সময় উপস্থিত ছিলেন। পরে একটি র্যালি বের করা হয়। এটি নগরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মূলত জঙ্গি, সন্ত্রাসবাদ, ইফটিজিং, মাদক সহ নানা অপরাধ রোধে জনগণকে সম্পৃক্ত ও সচেতনতা বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা। যে কোনো সামাজিক সমস্যা বা সমস্যায় জনগণের সম্পৃক্ততা ছাড়া সুষ্ঠু সমাধান হয় না। আমরা বিশ্বাস করি এর ফলে আমরা চট্টগ্রাম মহানগরীতে বসবাসরত 70 লক্ষ লোককে আমরা সচেতন করতে পারবো। আমাদের পুলিশের সাথে তাদের যে দূরত্ব আমরা কমিয়ে নিয়ে এসেছি, এটা আরও কমবে। সামাজিকভাবে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেলে অপরাধ দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সহজ হবে বলে আমরা বিশ্বাস করি। জনগণ এগিয়ে আসছে বিদায় এটি প্রশাসনের দ্বারা সম্ভব হচ্ছে। জঙ্গি নিধন, মাদক দূরীকরণ বা ইফটিজিং সহ বিভিন্ন অপরাধ সংগঠিত, এটি কিন্তু জনগণের সহায়তায় কিন্তু পুলিশ প্রশাসন এটি করতে সমর্থ হচ্ছে। তো আমরা চাই আরো বেশি বেগবান করার জন্য। উদ্বোধনের 1 বছর পর চালু হলো চট্টগ্রাম বন্দরের কারশেড। সকালে বন্দর ইয়ার্ড থেকে 12টি গাড়ি নিয়ে যাওয়া হয় সেখানে। এ সময় বন্দরের চেয়ারম্যান জানান, এখন থেকে আমদানি করা সব গাড়ি শেডে রাখা হবে। এটি জেটিতে কন্টেইনার সহ অন্যান্য মালামাল রাখার জায়গা পাবে।
2015 সালের মে মাসে প্রায় 24 কোটি টাকায় বন্দর স্টেডিয়াম এলাকায় 900 গাড়ি ধারণ ক্ষমতার সেতু তৈরি হয়। নানা জটিলতায় উদ্বোধন হয় তার 1 বছর পর। বন্ডের এলাকা ঘোষণা সহ বিভিন্ন কারণে এটি চালু করতে অপেক্ষা করতে হয় আরও 1 বছর। তবে রিকন্ডিশনড গাড়ি আমদানিকারক সমিতি বারভিটার কেউ এই সময় উপস্থিত ছিলেন না। রেলওয়েকে আধুনিক পরিবহন সংস্থায় পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ABM ফজলে করিম চৌধুরী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি বলেন, রেলের যেসব জায়গা বেদখলে আছে সেগুলো উদ্ধারে জরিপ চালানো হচ্ছে। সার্বিকভাবে রেলকে স্বয়ংসম্পন্ন করতে পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য হবে রেলওয়ে পুলিশ একাডেমি, রেলওয়ে মেডিকেল কলেজ, রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়। এছাড়া চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনের কাজ আগামী বছরেই শুরু হবে বলে জানান তিনি। বলেন, ঢাকা চট্টগ্রাম দ্রুতগামী ট্রেনও চালু করবে সরকার। অলরেডি ল্যান্ড সার্ভেতে দিয়েছি কোন জায়গাগুলো আমাদের লাগবে, কোন জায়গাগুলো লাগবে না, কি কোন জায়গাটা আগামী বছরের মানে আগামী 100 বছর লাগবে, এইভাবে করে আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি। সুতরাং এই জিনিসগুলো আমরা করছি। উদাহরণস্বরূপ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি যে রেলওয়ে সম্পর্কে জানতে হবে। রেলওয়ে ইঞ্জিনিয়ারিং পুলিশ একাডেমি, রেলওয়ে পুলিশ একাডেমি করার জন্য আমরা উদ্যোগ নিচ্ছি। অনেক কিছু আছে যেখানে রেলওয়েকে একটি কমপ্লিট একটা যে জিনিসটা যেটা বিভিন্ন দেশে হয়ে থাকে এইভাবে কাজগুলো করছি। বরেণ্য সাংবাদিক সিদ্দিক আহমেদের নামে তার জন্মস্থান রাউজানে একটি সড়ক ও একটি পাঠাগার হবে। রাউজানের গোষ্ঠী উচ্চ বিদ্যালয় মাঠে তার নাগরিক স্মরণ সভায় এমন কথা জানান রেলপথ সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ABM ফজলে করিম চৌধুরী। সভায় বক্তারা বলেন, সিদ্দিক আহমেদ সৎ ও নির্লোভ জীবন কাটিয়ে গেছেন, যা সাংবাদিকদের জন্য শিক্ষণীয়। এ সময় তার বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরে নতুন প্রজন্মকে এসব আদর্শ ধারণ করার আহ্বান জানান তারা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী উপস্থিত ছিলেন। আবারও নিচ্ছেন মোহাম্মদ প্লাস্টিক বিরতি। ফিরছে একটু পর, সাথে থাকুন। আবারও স্বাগত চট্টগ্রাম 24। খাগড়াছড়ি সদরের থলিপাড়া এলাকার বাসিন্দা চিরঞ্জিত ত্রিপুরা ও তার ছেলে কর্ণ ত্রিপুরার হত্যাকারী ব্যানারে মানববন্ধন হয়। এ সময় বক্তারা অবিলম্বে চিরঞ্জিত ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরার হত্যায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবি জানান। গত 11 মে রাতে সন্ত্রাসী হামলায় নিহত হন চিরঞ্জিত ত্রিপুরা ও কর্ণ ত্রিপুরা। এই ঘটনায় ইউপি সদস্য কালীবন্ধু ত্রিপুরা ও তার 2 ছেলে সহ 34 জনের নাম উল্লেখ করে সদর থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর বিভিন্ন অভিযানে পুলিশ 7 জনকে আটক করেছে। থাইল্যান্ড, ভারত, ভুটান সহ বেশ কয়েকটি দেশ পর্যটনের কাঁধে ভর করে নিজেদের অর্থনীতি সমৃদ্ধ করলেও অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। অথচ এ দেশে রয়েছে পর্যটক আকর্ষণের অসংখ্য নিয়ামক। চট্টগ্রামের সদ্য সমাপ্ত আন্তর্জাতিক পর্যটন সম্মেলনে উঠে আসে এসব বিষয়। এতে অংশ নেওয়া উদ্যোক্তাদের মতে আসিয়ান আর সার্কভুক্ত দেশের পর্যটন সুবিধাকে কাজে লাগাতে বাংলাদেশকে ভবিষ্যৎ মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। বাংলাদেশের একদিকে থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া সহ আসিয়ানভুক্ত 9টি দেশ, আরেকদিকে সার্কভুক্ত ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান। পর্যটন ঘিরে যারা সবাই সফল, কিন্তু মাঝে অমিত সম্ভাবনাময় হবার পরও এখনো কাঙ্ক্ষিত সাফল্য আসেনি বাংলাদেশের। চট্টগ্রামে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের 29তম সম্মেলনেও আলোচিত হয় বিষয়টি। এতে অংশ নেয়া বিদেশিরা বলেছেন, বাংলাদেশ পর্যটন বান্ধব দেশ, আর তা বিশ্ববাসীকে জানাবার পাশাপাশি প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে পারলেই লক্ষ্যে পৌঁছা সম্ভব। It's an advantage that it has India and Myanmar. বাংলাদেশের সবচেয়ে বড় সুবিধা হলো এটি মিয়ানমার আর ভারতের মাঝখানে। এই পথ দিয়ে পর্যটকদের যেতে আপনারা উৎসাহিত করতে পারেন, কারণ দূর থেকে আসা পর্যটকরা কয়েকটি দেশ দেখতে চায়। এই জন্য ভারতের উত্তর পূর্ব অংশ থেকে মিয়ানমার পর্যন্ত রুট তৈরি হতে পারে। এছাড়া বাংলাদেশে ইকোট্যুরিজম এবং প্রাকৃতিক সৌন্দর্য ভিত্তিক সুবিধা নিশ্চিত করা দরকার। এই সম্মেলনে বিশ্বের 30টি দেশের প্রতিনিধিরা অংশ নেন।
তাতে ব্যাপকভাবে বাংলাদেশকে তুলে ধরার বড় ধরনের সুযোগ তৈরি হলেও বাস্তবে তেমন হয়নি। ব্যবস্থাপনায় ছিল নানা ঘাটতি। তবে এরপরও দেশি উদ্যোক্তারা এই সম্মেলনকে দেখছেন ইতিবাচক শ্রেণী হিসেবে। তারা চান এখান থেকে আসা পরামর্শ কাজে লাগিয়ে পর্যটন খাতকে এগিয়ে নেয়ার পরিকল্পিত উদ্যোগ। এই যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে এটা ডেফিনেটলি একটা পজিটিভ সাইড। এটা সারা বিশ্বের দৃষ্টি আমাদের উপর পড়বে এবং তার ফলে মানুষের চোখ খুলবে যে না, বাংলাদেশ একটা জায়গা যেখানে ভ্রমণ করা যায়। 1.5 বছর আগে কিন্তু এরকম আরেকটা সামিট আমাদের হয়ে গেছিল, যেটা বুদ্ধিস্ট সার্কিটের উপরে ছিল। সেখান থেকে আমরা কিন্তু ফলপ্রসূ কিছু নিতে পারিনি আমাদের দক্ষতার অভাবে। ঠিক একইভাবে আমি বলবো যে এবছরে যেটা হচ্ছে, আমরা যদি দক্ষতা দিয়ে, আমরা যদি আমাদের মেধা দিয়ে এটার কথা চিন্তা করি, ডেফিনেটলি এখান থেকে নেয়ার মতো অনেক কিছু আছে। সরকারি বেসরকারি খাতের দূরদর্শী পদক্ষেপ দেশের পর্যটন খাতের টেকসই ভিত তৈরি করবে, এমন আশা করেন সংশ্লিষ্টরা। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের কুস্তি প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। সকালে চট্টগ্রাম নগরীর হালি শহরে রিজিয়ন সদর দফতরে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। পরে রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আল মাসুম বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এবার একক ইভেন্টে সিপাহী রুবেল আলী শ্রেষ্ঠ খেলোয়াড়, শ্রেষ্ঠ নবীন খেলোয়াড় আর সেরা খেলোয়াড় বিবেচিত হন লেন্স নায়েক শেখ জসিমউদ্দিন। এছাড়া দলীয় পর্যায়ে দক্ষিণ পূর্ব রিজিয়ন চ্যাম্পিয়ন আর উত্তর পশ্চিম রিজিয়ন রানার আপ হয়। চট্টগ্রাম 24 শেষ করব, তার আগে মোহাম্মদ প্লাস্টিক সংবাদ শিরোনামগুলো আরেকবার। ঘুষ ছাড়া লাইসেন্স মেলে না বিএসটিআই এর চট্টগ্রাম কার্যালয়ে, পদে পদে হয়রানি, শিল্প মন্ত্রণালয়ের তদন্ত শুরু। ব্যবসার সবচেয়ে বড় ইপিজেড হচ্ছে মিরসরাইয়ে, কর্মসংস্থান হবে 5 লাখ মানুষের, সমঝোতার স্মারক সই। বন্দরনগরীতে যানবাহনের মাত্র 8 ভাগ গণপরিবহন, বাস ভিত্তিক যাতায়াত ব্যবস্থা চালুর তাগিদ বিশেষজ্ঞদের। এই ছিল চট্টগ্রাম 24 এর বিকেলের আয়োজন। 6টায় দেখবেন দেশ 24। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।